রামায়ণের যে টিজারটা এসছে এবং এই টিজারে ইন্ট্রোডিউসিং হিসেবে রামকে দেখানো হয়েছে। এখানে লক্ষ্মণ বা সীতা বা রাবণের সেইভাবে ইন্ট্রোডাকশন করা হয়নি, আবঝা আবঝা ঝলক তাদের বোঝা গেছে এবং রাবণকে ব্যাকশটে দেখানো হয়েছে, কিন্তু এটা স্পেশালি রামের জন্য ছিল, তাই রামকে দেখানো হয়েছে। এই ফিল্মটা তো 4,000 কোটি টাকার বাজেট বলা হচ্ছে এবং টিজারটা কোথাও কিছু কিছু জায়গায় এখনো আনফিনিশড লাগছে, এটা এখনো অনেক পলিশের দরকার আছে এবং সেই পলিশড ভার্সন যতক্ষণে সিনেমাটা বেরোবে ততক্ষণে বেরিয়ে যাবে। এই পোস্ট প্রোডাকশনের পেছনে যারা অ্যাকচুয়ালি রয়েছে তারা হলো প্রাইম ফোকাস আর ডিনে, এরা দুজনে মিলেই প্রডিউস করছে এবং এই ফিল্মটা দাঁড় করাচ্ছে এবং এরা বেস্ট ভালো ভালো হলিউডে মানে অনেক ফিল্ম আছে যেখানে এরা কাজ করেছে, সেটা ব্যাটম্যান হোক, সেটা এমসিইউ যে কোনো সিনেমা হোক, এছাড়া আরও এছাড়া ডিউন হোক, মানে এই ধরনের প্রচুর কাজ এরা করেছে। তো তাদের কাছে এই লাস্ট ফিনিশে গিয়ে এই পলিশ করা সেটা কোনো বেশি প্রবলেমের নয়, কিন্তু আহ, এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে যে এটা আদিপুরুষ 2.0 লাগছে, সেই তুলনায় আমি বলতে পারি যে আদিপুরুষ 2.0 তো লাগছে না, কারণ আদিপুরুষ অতীব জঘন্য ফিল্ম ছিল। আমার কাছে এই ফিল্মটা সিনেম্যাটিক বা ভিজুয়াল ভার্সনে তো অবশ্যই দরকার আছে, কিন্তু গল্পর দিক থেকেও যেন খুব ভালো রিপ্রেজেন্ট করে সেটা খুবই জরুরি। রামকে নিয়ে বা রামায়ণ নিয়ে অনেকবার অনেক সিরিজ, ওয়েব সিরিজ হোক, সেটা টিভি সিরিজ হোক, পুরনো সেই আমাদের রামানন্দ সাগরের রামায়ণ হোক বা মডার্ন অ্যাডাপ্টেশন হোক, এই আদিপুরুষ হোক, অনেকবার অনেক ধরনের হয়ে গেছে। কিন্তু যদি যদি আমার কাছে বেস্ট যদি হয়, সেটা অবশ্যই তো পুরনো অ্যাডাপ্টেশন যেটা ছিল রামানন্দ সাগরের, সেটা তো অবশ্যই ভালো। DD2 এর যেটা ছিল, ডিডি ন্যাশনালে দেখানো তো, সেটা ছাড়া আর যদি কেউ ভালোভাবে করতে পারে সেটা হলো জাপানিজ অ্যানিমেশন সিরিজ, যেটা রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম বেরিয়েছিল। ওর চেয়ে ভালোভাবে রামায়ণ আর কেউ করে উঠতে পারেনি। তো এইবারে দেখার যে এই ফিল্মটা জাস্টিফাই করতে পারে কিনা রামায়ণের গল্পটাকে। এই টিজারে রামের ছোট্ট ঝলক দেখানোর সাথে সাথে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে এখানে যে 7খানা কাণ্ড আছে, সেই 7খানা কাণ্ড আমরা এই পার্ট 1 পার্ট 2 মিলিয়ে দেখতে চলেছি। বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, তারপরে যুদ্ধকাণ্ড যেটা লঙ্কা কাণ্ড নামেও পরিচিত, এরপর উত্তরাকাণ্ড যেটা লবকুশ আর সীতামায়ের পরের ভার্সন, যেখানে তারা আবার জঙ্গলে চলে যাবে। তো এই সমস্ত কিছু যে নিয়ে যে 7টা কাণ্ড তৈরি হয়েছে রামায়ণের, যেটা বাল্মীকি রচিত এবং পরে সেটা তুলসীদাস আবার অ্যাডাপ্ট করে। তো আমার মনে হয় এই বাল্মীকি রচিত রামায়ণকে এখানে দেখানো হবে এবং এখানে অনেক কিছু সেই সিকোয়েন্স কিন্তু রয়েছে। যেমন একটা যুদ্ধ দেখানো হচ্ছে, যে যুদ্ধটা এই স্নো, মানে চারিদিকে বরফ, হ্যাঁ, এই যুদ্ধ, এটা কিন্তু রামের সাথে রাবণের যুদ্ধ নয়। এটা কিন্তু সবাই ভাবে রামের সাথে রাবণের যুদ্ধ, বা এটা প্রেডিক্ট করবে, কিন্তু এটা সেই জায়গাটা নয়। এটা রামের জন্মের অনেক আগের যুদ্ধ, যেটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে দেবতা ভার্সেস রাক্ষস কুলের যে যুদ্ধ হয়েছিল, যেখানে ইন্দ্র একদিকে ছিল এবং অসুরদের সাথে যে যুদ্ধটা হয়েছিল, যেখানে দশরথ ইন্দ্রকে হেল্প করতে গেছিল এবং দশরথের সাথে ছিল কৈকেয়ী, যেখানে কৈকেয়ী দশরথকে বাঁচিয়েছিল তার চাকা, মানে রথের চাকাকে ঠিক করে দিয়ে, এবং যার কারণে কৈকেয়ী যে দুখানা বরদান করেছিল যে তোমার জীবনে তুমি যা চাইবে, তোমার আমি দুটো বর অবশ্যই তোমার ফলাবো, অবশ্যই তোমাকে সেই দুটো বর দেবো, যেটা দশরথ তাকে প্রমিস করেছিল। এবং তারপরেই কিন্তু এই রামের জন্মের পর সেই কৈকেয়ী এই দুই বরের মধ্যে একটা বরে চায় যে তার সন্তান রাজ্যাভিষেকে বসবে এবং রামকে বনবাসে পাঠাতে হবে। তো এই বরের সিকোয়েন্সটা কিন্তু খুব জরুরি এবং সেই সিকোয়েন্সটাই আমার মনে হচ্ছে এই যুদ্ধের সিকোয়েন্সটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে অবশ্যই যে স্টাইলাইজেশন বা যে ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলো আমরা মানে জানি যে প্রচুর প্রচুর হোমাজ বা রেফারেন্স ইউজ করা হয়, এবং এখানেও সেই গেম অফ থ্রোনসের ভিজুয়ালস হোক বা এমসিউতে যে অ্যাভেঞ্জার্সে হাল্ক পেছনে দৌড়চ্ছে ব্ল্যাক উইডো, সেই ধরনেরই একটা সিকোয়েন্স হোক, বা যে হিরোইক রিভিল হচ্ছে অন্ধকার থেকে আলোয় আসছে সেই রিভিলের শট হোক, বা টপ অ্যাঙ্গেল থেকে যে রথের চাকাটা চলে যাচ্ছে সেই শটটা হোক, সেই সমস্ত শটেই কিছু না কিছু রেফারেন্স বা ভিজুয়ালস থেকে নেওয়া হয়েছে। এবং সেটা আমরা মানে সবাই এটা করে, এটাকে কপি ঠিক বলা যায় না, কিন্তু এটা একটা ইন্সপায়ার্ড হয় মানুষ এই একটা কাজ থেকে, যে আমি এই কাজটা আমার মতো করে করব, এবং সেই কাজটা তার মতো করে করতে গিয়ে সে সেটাকে ঠিকঠাক করে করছে না সেটাকে ছড়িয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে দেখা। তো এখানে কিন্তু দেখতে খারাপ লাগছে না। হ্যাঁ,
পলিশিং দরকার, সেই পলিশিংটা হয়ে যাবে। তো যেটা বললাম, এই যুদ্ধটা ওইখানে সিকোয়েন্স ধরে রেখেছে, এটাই আমার ধারণা। এছাড়া রামের যে জঙ্গলে যে একটা ক্রিচারকে দেখানো হচ্ছে বৃহৎ, তো ওইটা হচ্ছে আমার যেটা ধারণা অরণ্যকাণ্ডে বিরাধা বলে একটা আহ, রাক্ষস ছিল, সেই বিরাধাকে হয়তো দেখানো হচ্ছে। কারণ বিরাধা যখন এরমই রাবণের মতোই সীতাকে হরণ করতে এসেছিল এবং সেখানে বিরাধার সাথে ফাইট হয়, এবং গল্প অনুযায়ী বিরাধা কিন্তু একটা মানে ওই বাঘের ছাল পরে থাকতো এবং তার যে বর্ষা থাকতো তাতে সমস্ত অ্যানিমালসের মুন্ডু মানে মুখে খোলস মুখ লাগানো থাকতো। তো সেই একটা রাক্ষসকে বধ করে, এবং বিরাধা কিন্তু বিশাল পাওয়ারফুল ছিল এবং বিরাধাকে কিন্তু ওইভাবে মারা যাবে না, এবং বিরাধাও বরদান প্রাপ্ত, তো বিরাধাকে মাটি চাপা দিয়ে মারা হয়েছিল। তো এই গল্প, এই বিরাধা হয়তো এখানে থাকতে পারে, আমার যেটা ধারণা। এছাড়া আরো দুজন যমজ রাক্ষসগণ ছিল ওই ফরেস্টে, যাদের সাথে লড়াই হয়েছিল, সেটা হলো খারা আর দশানা। তো এরা দুজনও হতে পারে, কিন্তু আমার মনে হয় না খারা দশানাকে এটা দেখানো হয়েছে, এটা আমার মনে হয় বিরাধাকে দেখানো হয়েছে। এবার ফিল্ম মেলে তো বোঝাই যাবে যে অ্যাকচুয়ালি কাকে দেখানো হয়েছে। এরপর যে সিকোয়েন্সগুলো দেখানো হয় তার মধ্যে মোস্ট প্রমিসিং সিকোয়েন্স হচ্ছে যেখানে রাম দশরথের পা ছুঁয়ে প্রণাম করছে এবং মুকুট পরাচ্ছে দশরথ। এবং এই সিকোয়েন্সটা অদ্ভুত একটা প্রেমিসিস রাখছে, যেখানে দশরথ হয়েছে কিন্তু অরুণ গবেল, যে পুরনো যে ডিডি ন্যাশনালে রাম হয়েছিল তাতে রাম হয়েছিল, এখানে সে দশরথের ভূমিকা পালন করছে, এবং যেন মনে হচ্ছে এ নিজে দাঁড়িয়ে থেকে নিজের চরিত্রটাকে পাস অন করছে রণবীর কাপুরকে। তো সে নিজে রাম ছিল, এখন সে রাম করে দিচ্ছে রণবীর কাপুরকে, এই একটা ধাঁচ কিন্তু রেখেছে। তো সেইটা একটা দেখতে ভালো লাগছে, এবং সেই শটটা কিন্তু ক্লোজে জুম করছে দূর থেকে, এবং সেইটাই বোঝানোর জন্য। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যাভিষেক হচ্ছে রামের, এবং গল্প অনুযায়ী জানি যেদিন রাজ্যাভিষেক হয় এবং সেই দিনই রাতে মানে সেদিনই রাম তাদের রাজ্য থেকে বিতাড়িত হয় এবং বনবাসে যায়, এবং সেই সিকোয়েন্সটা রাতে হয়। তো সেই সিকোয়েন্সটাই ধরে রেখেছে যে একই দিনে রামের রাজ্যাভিষেক হচ্ছে দিনের বেলা, এবং রাতের বেলা কিন্তু রাম তার স্ত্রী এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। এবং সেই শট, সেই অসাধারণ ফ্রেমিং লাগছে, যেখানে সব অন্ধকারে রাম আর ইয়ে উজ্জ্বলভাবে জ্বলছে, মানে চকচক করছে। এটা কিন্তু গল্পতেও লেখা আছে রামায়ণের, যেখানে গল্পে বলছে যে তাদের মানে গ্রামবাসীরা পুরো ঘিরে ধরেছে, এবং মানে প্রজাবাসীরা তাকে ঘিরে ধরেছে, এবং সেখানে তাদের গা থেকে যেন উজ্জ্বল বর্ণ প্রস্ফুটিত হচ্ছে, এই ধরনের লেখা ভাষণ আছে। তো সেই ধরনেরই জিনিস এখানে দেখিয়েছে, এবং যে রথের চাকাটা ঘুরে চলে যাচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেল শটটা লিখিয়েছে, অসাধারণ দেখিয়েছে। ওগুলো তো মানে এক একটা স্ক্রিনশট মোমেন্ট ওগুলো। আর যে জিনিসগুলো চোখে পড়ার মতো, যে এখানে দেখছি যে রাম একজনের চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে। তো এই চিতার সামনে দাঁড়ানোর প্রতিজ্ঞা করা, এটা সম্পূর্ণরূপে জটায়ু মরে যাবার পরেই হবে, কারণ জটায়ু আমরা জানি যে রাবণ মেয়ের সাথে লড়াই করে এবং সে মারা যায়, এবং রাম তার সৎকার করে। তো এটা সেই সিকোয়েন্সটা। এছাড়া এখানে আমরা ওই বালকান্ডের একটা সিন দেখতে পাচ্ছি, যেখানে গল্প অনুযায়ী বিশ্বামিত্র যখন মানে রামের তখন টিনেজ, এখানে তো টিনেজ কিভাবে দেখাবে জানি না, সবই তো রণবীর কাপুর পাঠ করছে। তো রাম তখন টিনেজ বয়সে, তখন মানে ওই 15-16 বছর বয়স হবে তখন, যখন ঋষি বিশ্বামিত্র এসেছিল দশরথের কাছে রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাওয়ার জন্য। কারণ তখন কার সময় সাধুরা যখন যজ্ঞ করতো যে দেবতাদের অর্ঘ্য দেওয়ার জন্য, তাদের প্রসাদ দেওয়ার জন্য, সেই সময় রাক্ষসগণ এসে সেই যজ্ঞ নষ্ট করে দিতে, এবং তার মেন ছিল সেখানে তারকা। এবং এখানেও আমরা সেই তারকা রাক্ষসকে দেখতে পাচ্ছি, যেখানে জঙ্গলে সে রণবীর কাপুর মানে আমাদের রামের পেছনে দৌড়চ্ছে, এবং সেই ভেঙে ভেঙে যাচ্ছে ওই সিকোয়েন্সটা। তো এটা ওই তারকার সাথেই লড়াইয়ের সিকোয়েন্স, এবং এটা বালকান্ডের ঘটনা দেখানো হচ্ছে। এই সিনটাতে কিন্তু আমরা পরশুরামের অ্যাক্সকে দেখতে পাচ্ছি। এখানে এই সিনটা হচ্ছে যেখানে পরশুরাম এসে রামকে চ্যালেঞ্জ করবে, সেই সিকোয়েন্সটা। সীতামা বা লক্ষ্মণকে স্পর্শগোষ্ঠী দেখিনি, ওখানে আমরা নদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে নৌকা করে, এবং রাম আস্তে করে ওটা দশরথ তার লাস্ট ব্রেথ নেবার সময় ওই রাম বলে চেল্লায়। তো ওইটাই হয়তো এই সিকোয়েন্সটা, যে রাম বলে ডাকছে, এবং রাম তখন মানে আমাদের রণবীর কাপুর ঘুরে তাকাচ্ছে পেছন দিকে। আর ব্যাক শটে যেটা রাবণকে দেখানো হয়, এবং রাবণের পুষ্পক বিমানকে দেখানো হয়, এবং অসাধারণ এই পুষ্পক বিমানের
ভিজুয়ালাইজেশন করা হয়েছে। অনেক ধরনের পুষ্পক বিমানে ভিজুয়ালাইজেশন হয়েছিল, কিন্তু এই পুষ্পক বিমানের ভিজুয়ালাইজেশনটা আমার ভালো লেগেছে। এবং যদি ভালো করে লক্ষ্য করলে দেখবে যে পুষ্পক বিমানে কিন্তু যখন ঘুরছে তখন দূরে ছোট ওই রাবণ যে ওর ভেতরে হেঁটে যাচ্ছে সেই সিকোয়েন্সটা রয়েছে। মানে ঠিক মানে গ্রাফিক্যালি কিন্তু খুব ভালো একটা চ্যালেঞ্জিং কাজ, এবং সেটা দেখতেও ভালো লাগছে। তো ওভারঅল টিজারটা একটা মিক্সড প্রতিক্রিয়া থাকলেও আমার এদিকে দেখে ভালো লাগছে রামায়ণটা। আশা করি ঠিকঠাকভাবে গল্পটাকে, যেটা বাল্মীকির রামায়ণ সেইভাবেই নিয়ে যাওয়া হবে এবং সেইভাবেই গল্পটাকে তুলে ধরা হচ্ছে। এখানে আমরা যেমন নামিত মালহোত্রাস রামায়ণা পাচ্ছি, কারণ সে হচ্ছে ডিনেকের সিইও এবং সে মেন সেই এর এবং প্রাইম ফোকাসের সাথে কো প্রডিউস করে এই টাকা ঢেলে এই ফিল্মটা আনছে। এছাড়া এখানে আমরা কিন্তু নীতিশ তিওয়ারি, যে কিনা আমাদের দাঙ্গাল করেছে, এছাড়া আমাদের ছিচুড়ে করেছে, এছাড়া আরো ভালো অনেক সিনেমা সিরিজ করেছে, সে কিন্তু এই নীতিশ তিওয়ারি কিন্তু এর ডিরেক্টর। তো সে কিন্তু অনেক ভেবেচিন্তে সিনেমা করে, এবং মানে যে ইমোশন অ্যাঙ্গেলটা নীতিশ তিওয়ারি কিন্তু খুব ভালো ধরে। তো এই ইমোশন অ্যাঙ্গেলটা আশা করি খুব 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 ভালো ধরা হবে। তো একদিকে ডিজিটালি মানে একদিকে ভিজুয়ালাইজেশন ডিজিটাল কাজ, মানে ভিএফএক্স এর কাজ, তার সাথে ইমোশন বেসড করে যে রামায়ণটা হতে চলেছে, আমি আশা রাখছি এই কাজটা খুব ভালো হবে এবং এই কাজটা তার দাম তুলতে পারবে। তো তোমরা বলো তোমাদের এই টিজার ট্রেলার কেমন লেগেছে, এবং আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেইটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমাদের মতামত। আর আমার চ্যানেলটার নাম রেখো বংশ, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমার ইনস্টা পেজ আর ফেসবুকেও তোমরা ফলো করে রাখতে পারো, যেখানে আমি প্রায় কিছু না কিছু নতুন প্রতিদিনই তথ্য দিয়ে রাখি। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুকের সাথে, ততক্ষণের জন্য বাই।